নীলনগরের হিসাব। নীলনগর এই শহরের নাম কোনো মানচিত্রে খুঁজে পাবে না, কিন্তু তুমি এই শহরকে চেনো, কারণ এই শহর তোমার চারপাশেই আছে। এখানে রাস্তার আলো সবসময় জ্বলে, মানুষের পোশাক সবসময় পরিষ্কার, এবং সাফল্যের হাসি সবসময় ঠিকঠাক জায়গায় থাকে। কিন্তু নীলনগরের একটা নিয়ম আছে, যে যত উপরে ওঠে সে তত ভালো জানে উপরে ওঠার আসল দাম কি। নীলনগরের উত্তর প্রান্তে একটা সরু গলি আছে, নাম মাধবপুর লেন। সেখানে বাড়িগুলো একে অপরের গায়ে ঠেসে দাঁড়িয়ে, যেন একটু জায়গার জন্য কাড়াকাড়ি করছে। গলির ভেতরে ঢুকলে রোদ কম পড়ে, সন্ধ্যার আগেই অন্ধকার নামে, এবং বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পর্যন্ত জল জমে। এই গলির ৪ নম্বর বাড়িতে অর্ণব সেনের জন্ম। বাড়িটা ছোট, একতলা, সামনে একটুখানি উঠোন, যেখানে একটা তুলসী গাছ আছে। সেই গাছটা অর্ণবের মা প্রতিদিন সকালে জল দিতেন, বলতেন, গাছ বাঁচলে বাড়ি বাঁচে। অর্ণবের বাবা সুধীর সেন ছিলেন নীলনগর পৌরসভার একটা ছোট অফিসের হিসাবরক্ষক। প্রতিদিন সকাল ৮টায় সাদা শার্ট আর ধূসর প্যান্ট পরে বেরোতেন। হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ। ব্যাগটা এতটাই পুরনো যে চামড়া উঠে গেছে কোনায় কোনায়, কিন্তু সুধীর সেটা বদলাননি কখনো। বলতেন, যেটা কাজ করে সেটা বদলানোর দরকার কি। রাত ৯টায় ফিরতেন, ফিরে হাত মুখ ধুয়ে খেতে বসতেন। খাওয়ার সময় বেশি কথা বলতেন না, ক্লান্তি তার মুখে লেখা থাকত। সেই ক্লান্তি দেখতে দেখতে অর্ণব বড় হয়েছে। অর্ণবের বয়স যখন ১২, একদিন সন্ধ্যায় সে ছাদে উঠেছিল। উত্তর প্রান্তের ছাদ থেকে দক্ষিণের শহরটা দেখা যায়, আলোকিত, ঝলমলে, দূরে কিন্তু স্পষ্ট। বড় বড় বাড়ি, চওড়া রাস্তা, উজ্জ্বল আলো। সেদিন বাবাও ছাদে এসেছিলেন। বাবা, অর্ণব জিজ্ঞেস করেছিল, ওই দিকের শহরে কেমন লাগে? সুধীর একটু চুপ করে রইলেন, তারপর বললেন, ভালো লাগে, কিন্তু সেটা আমাদের জায়গা না বাবা। কেন না? সুধীর উত্তর দেননি, শুধু হাত রেখেছিলেন ছেলের মাথায়। সেই রাতে অর্ণব ঘুমাতে পারেনি। বাবার কথাটা মাথায় ঘুরছিল। সেটা আমাদের জায়গা না। কেন না? কে ঠিক করে কোনটা কার জায়গা? সেই রাত থেকে অর্ণবের ভেতরে একটা জিনিস বদলে গেল। আগে সে পড়ত কারণ পরীক্ষায় ভালো করতে হবে। সেই রাতের পর থেকে সে পড়তে লাগল কারণ তাকে প্রমাণ করতে হবে বাবা ভুল বলেছিলেন। গণিত, অর্থনীতি, পরিসংখ্যান, সংখ্যার মধ্যে এসে একটা ভাষা খুঁজে পেল। এমন একটা ভাষা যেটা দিয়ে পৃথিবীকে বোঝা যায়, এবং বোঝা গেলে নিয়ন্ত্রণ করা যায়। স্কুলের শেষ বছরে অর্ণব নীলনগরের সেরা ফলাফল করল। সেদিন সুধীর সেন প্রথমবার ছেলের সামনে কাঁদলেন। তুই পারবি অর্ণব, তুই পারবি। অর্ণব বাবার কাঁধে হাত রেখেছিল, কিন্তু সেই মুহূর্তে তার মনে একটাই কথা ছিল, এটা শুধু শুরু। নীলনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অর্ণব সেন প্রথম দিন থেকেই আলাদা ছিল। শুধু মেধায় নয়, কৌশলে। ক্লাসে বসে সে বুঝত শিক্ষক কি শুনতে চান, পরীক্ষায় লিখত ঠিক সেটাই যেটা নম্বর দেয়। সহপাঠীদের মধ্যে সে বুঝত কে কতটা কাজে লাগবে, কে নোট ভালো রাখে, কে শিক্ষকের কাছের, কে ভবিষ্যতে কোথায় যাবে। এটাকে চালাক বলে নাকি ঠান্ডা মাথার হিসাব? অর্ণব নিজেও সেটা নিয়ে ভাবেনি কখনো। এগিয়ে যেতে হবে, এটাই তার একমাত্র লক্ষ্য। তৃতীয় বছরে একটা ঘটনা ঘটল যেটা অর্ণবের জীবনের মোড় ঘুরিয়ে দিল। অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক নারায়ণ বোস একটা গবেষণাপত্র লিখছিলেন নীলনগরের বাজেট বরাদ্দ নিয়ে। তিনি অর্ণবকে সহকারী হিসেবে নিলেন, কারণ অর্ণবের সংখ্যা বিশ্লেষণের ক্ষমতা বিভাগে সবার চেয়ে ভালো। উত্তর প্রান্তে স্বাস্থ্য খাতে বরাদ্দ কতটা কমেছে গত ১০ বছরে, এটা বের করো, অধ্যাপক বোস বললেন। অর্ণব তথ্য নিয়ে বসল, সরকারি নথি, বার্ষিক রিপোর্ট, বাজেট বিবরণী, একটার পর একটা পাতা উল্টাতে লাগল, এবং যা পেল তাতে থমকে গেল। উত্তর প্রান্তে তার নিজের এলাকায় স্বাস্থ্য বরাদ্দ কমেছে 47%, কিন্তু সরকারি কাগজে দেখাচ্ছে মাত্র 12%। বাকি সংখ্যাগুলো সাজানো আছে এমনভাবে যে প্রথম দেখায় মিথ্যা মনে হয় না, কিন্তু গভীরে গেলে বোঝা যায় এটা একটা কৌশলী আড়াল, সত্যির মুখোশ পড়া মিথ্যা। অর্ণব সেই রাতে অনেকক্ষণ বসে থাকল তথ্যগুলো নিয়ে। তার সামনে দুটো পথ। প্রথম পথ, অধ্যাপক বোসকে সব বলা, সত্যি প্রকাশ হবে। কিন্তু কারা এটা করেছে, তারা কতটা ক্ষমতাশালী,
একজন তৃতীয় বর্ষের ছাত্র সেই ক্ষমতার বিরুদ্ধে কত দূর যেতে পারবে? তার ভবিষ্যৎ কি নিরাপদ থাকবে? দ্বিতীয় পথ, চুপ থাকা, শুধু অধ্যাপকের প্রশ্নের উত্তর দেওয়া, নিজের কাজ করা, এগিয়ে যাওয়া। অর্ণব দ্বিতীয় পথটা বেছে নিল। কিন্তু সে সংখ্যাগুলো মনে আঁকল, কিভাবে সাজানো হয়েছে, কিভাবে আড়াল করা হয়েছে, কারণ সে বুঝেছিল এই জ্ঞান একদিন কাজে লাগবে। সেই রাতে সে নিজেকে বলেছিল, আমি তো কাউকে ক্ষতি করছি না, আমি শুধু চুপ থাকছি। এই কথাটা সত্যি ছিল, কিন্তু পুরোপুরি সত্যি ছিল না। বিশ্ববিদ্যালয় শেষ করে অর্ণব যোগ দিল নীলনগর পৌরসভার পরিকল্পনা বিভাগে। ছোট বেতন, ছোট ঘর, কিন্তু অর্ণব জানত এটা তার আসল স্কুল। এখানে সে শিখল কিভাবে বড় মানুষদের সাথে কথা বলতে হয়, কিভাবে একটা রিপোর্ট লিখলে উপরের মহল খুশি হয়, কিভাবে সঠিক মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিলে নিজের পথ তৈরি হয়। তার সহকর্মীরা বলতো, অর্ণব অসাধারণ, দেখে নিও এ ছেলে একদিন অনেক বড় হবে। কিন্তু বড় হওয়ার পেছনে একটা সত্যি ছিল যেটা কেউ দেখত না। অর্ণব কখনো মিথ্যা লেখেনি কোনো রিপোর্টে, কিন্তু সে শিখে গিয়েছিল কোন সত্যিটা সামনে আনলে কাজ হয় আর কোন সত্যিটা পেছনে রাখলে সুবিধা হয়। একবার শহরের পশ্চিম প্রান্তে একটা নতুন রাস্তা তৈরির প্রস্তাব এলো। অর্ণবকে বলা হলো সমীক্ষা করতে। রাস্তাটা দরকার, এটা সত্যি, কিন্তু যে জমিতে রাস্তা হবে সেখানে কিছু গরিব পরিবার আছে, তাদের সরাতে হবে। অর্ণব রিপোর্টে রাস্তার প্রয়োজনীয়তার তথ্য বিস্তারিত লিখল, ট্রাফিকের হিসাব, অর্থনৈতিক সুবিধা, শহরের উন্নয়ন, সব সত্যি তথ্য। কিন্তু পরিবারগুলোর কথা মাত্র একটা লাইনে লিখল, কিছু পরিবার স্থানান্তরিত হবে। সংখ্যাটা দিল না, তাদের অবস্থার কথা লিখল না। রাস্তা হলো, পরিবারগুলো সরল, কেউ প্রশ্ন করল না। অর্ণব পদোন্নতি পেল। সে নিজেকে বলল, রাস্তাটা দরকার ছিল, শহরের উপকার হয়েছে। এটা সত্যি ছিল। কিন্তু যে পরিবারগুলো সরল, তারা কোথায় গেল সেটা অর্ণব আর খোঁজ নেয়নি। 5 বছরের মধ্যে অর্ণব সিনিয়র অর্থনৈতিক বিশ্লেষক। 7 বছরের মধ্যে সে পৌরসভার বাজেট কমিটির সদস্য। এই সময়ে অর্ণব বিয়ে করল। মেয়েটির নাম সুমনা। সুন্দরী, শিক্ষিত, ভালোবাসে অর্ণবকে। সুমনার পরিবার নীলনগরের দক্ষিণ প্রান্তের, সেই আলোকিত অংশ যেটা একদিন ছাদ থেকে দেখত। বিয়ের রাতে সুমনার বাবা অর্ণবের হাত ধরে বললেন, তুমি নিজেকে প্রমাণ করেছ বাবা, আমাদের পরিবারে স্বাগত। অর্ণব হেসেছিল, কিন্তু মনের ভেতরে একটা তিক্ততা ছিল। নিজেকে প্রমাণ করেছ মানে আগে প্রমাণিত ছিল না, মানে উত্তর প্রান্তের ছেলে সরাসরি যোগ্য ছিল না। সেই তিক্ততা অর্ণব গিলে নিল, কারণ তখন তার হাসার সময়। 10 বছরের মাথায় 33 বছর বয়সে অর্ণব সেন হলেন নীলনগর সিটি কর্পোরেশনের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। সেদিন কাগজে তার ছবি বেরোল, তরুণ প্রতিভা, নীলনগরের ভবিষ্যৎ। অফিসে একটা আলাদা ঘর, বড় জানালা, জানালা দিয়ে পুরো শহর দেখা যায়, দক্ষিণের সেই আলোকিত অংশ। অর্ণব সেদিন জানালার কাছে দাঁড়াল। মনে পড়ল সেই রাতের কথা, ছাদে বাবার সাথে। সেটা আমাদের জায়গা না বাবা, আমি পৌঁছে গেছি। কিন্তু সেই রাতে বাড়ি ফেরার পথে অর্ণব উত্তর প্রান্তের রাস্তা দিয়ে গেল। মাধবপুর লেন, সেই সরু গলি, সেই ঠেসাঠেসি বাড়ি, এবং দেখল একটা ভাঙা স্বাস্থ্যকেন্দ্র, দরজায় তালা, দেওয়ালে লেখা বরাদ্দ নেই। অর্ণব গাড়ির কাঁচ তুলে দিল এবং সামনে তাকালো। প্রধান উপদেষ্টা হিসেবে অর্ণবের কাজ ছিল শহরের অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা। বাজেট বরাদ্দ কোথায় যাবে, কোন প্রকল্পে কত টাকা, কোন এলাকার উন্নয়নে অধিকার আছে, এই সব সিদ্ধান্তে তার মতামত গুরুত্বপূর্ণ। এই পদে এসে অর্ণব বুঝল ক্ষমতা আসলে কি। ক্ষমতা মানে চিৎকার করা নয়, ক্ষমতা মানে ভয় দেখানো নয়। ক্ষমতা হলো এমন একটা অবস্থান যেখানে তোমার কথা শোনা হয়, তোমার রিপোর্ট বিশ্বাস করা হয়, তোমার সংখ্যা প্রশ্নহীনভাবে গ্রহণ করা হয়। এবং অর্ণব এই ক্ষমতা ব্যবহার করতে লাগল। সবসময় নিষ্ঠুরভাবে নয়, কখনো কখনো ভালো কাজের জন্য। শহরের নতুন স্কুল তৈরি, জলের পাইপলাইন সংস্কার, পার্ক নির্মাণ। কিন্তু কখনো কখনো নিজের জন্য। একটা বড় প্রকল্পের ঠিকাদার নির্বাচনে সুমনার ভাই রাহুলের কোম্পানিকে অধিকার দেওয়া হলো। কাগজে সব ঠিকঠাক, টেন্ডার প্রক্রিয়া সঠিক, কিন্তু অর্ণব জানত কিভাবে মূল্যায়নের মানদণ্ড সাজালে রাহুলের কোম্পানি এগিয়ে থাকে।
প্রকল্পের টাকার একটা অংশ পরিবারের কাছে রয়ে গেল। অর্ণব নিজে সরাসরি কিছু নেয়নি, কিন্তু পরোক্ষভাবে পেয়েছিল। এই ধরনের সিদ্ধান্ত বছরে কয়েকবার হতো। প্রতিবারই অর্ণব নিজেকে বলতো, সিস্টেমে সবাই এটাই করে, আমি শুধু বুদ্ধি করে করি। একদিন সুমনা জিজ্ঞেস করেছিল, তুমি কি কখনো ভাবো না যে এটা ঠিক হচ্ছে কিনা? অর্ণব একটু থেমেছিল, তারপর বলেছিল, আমি শহরের উন্নয়নের জন্য কাজ করি, সেটাই আমার দায়িত্ব। সুমনা আর কিছু বলেনি, কিন্তু তার চোখে একটা প্রশ্ন ছিল যেটার উত্তর অর্ণব দেননি, কারণ সে নিজেও জানত না উত্তরটা। বছরটা বেশ ভালোই কাটছিল অর্ণবের। তখনই নীলনগরে এলো তমাল রায়। বয়স 27, চেহারায় তারুণ্য, চোখে এক ধরনের তীক্ষ্ণতা। সদ্য দিল্লি থেকে ফিরেছে, নীলনগর টাইমসে যোগ দিয়েছে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে। তমাল এসেই বুঝেছিল নীলনগরে গল্প আছে, শুধু খুঁজতে হবে। সে শুরু করল উত্তর প্রান্তের স্বাস্থ্যকেন্দ্র নিয়ে। একটা ছোট খবর দেখেছিল পুরনো কাগজে, বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, বরাদ্দ নেই। কেন? তমাল তথ্য জোগাড় করতে লাগল, পুরনো বাজেট রিপোর্ট, সরকারি নথি, স্থানীয় মানুষদের সাথে কথা। 3 সপ্তাহের মধ্যে সে একটা ছবি পেল। উত্তর প্রান্তে স্বাস্থ্যখাতে বরাদ্দ কমেছে 43%, কিন্তু সরকারি রিপোর্টে দেখাচ্ছে 9%। সংখ্যাগুলো সাজানো এমনভাবে যে প্রথমে বোঝা যায় না, কিন্তু গভীরে গেলে পরিষ্কার। এই রিপোর্টগুলোতে একটা নাম বারবার আসছে, অর্ণব সেন। তমাল আরও খুঁজল এবং পেল জলনিষ্কাশন প্রকল্পে অনুমোদিত বাজেটের 31% একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। সেই কোম্পানির নাম আর নিবন্ধিত ঠিকানা অর্ণব সেনের শ্যালক রাহুল চক্রবর্তীর। তমাল ফাইলটা সামনে রেখে অনেকক্ষণ বসে থাকল। এটা বড় খবর। সে ফোন তুলল। অর্ণব স্যার, আমি তমাল রায়, নীলনগর টাইমস থেকে। আপনার সাথে একবার দেখা করতে পারি? নীলনগরের বাজেট বিষয়ে কিছু প্রশ্ন আছে। লাইনের ওপার থেকে এক মুহূর্ত নীরবতা, তারপর শান্ত স্পষ্ট কণ্ঠ। অবশ্যই, কাল সন্ধ্যায় আসুন, নীলনগরে সন্ধ্যাতারা রেস্তোরাঁয়। সন্ধ্যাতারা রেস্তোরাঁ নীলনগরের দক্ষিণ প্রান্তে। এখানে টেবিলের ওপর মোমবাতি জ্বলে, সিলিং থেকে নরম আলো পড়ে। কথাবার্তা সবসময় মৃদু বলায় হয়। এ রেস্তোরাঁয় অর্ণবের জন্য সবসময় একটা নির্দিষ্ট টেবিল রাখা থাকে, কোণের দিকে, একটু আড়ালে। অর্ণব আগেই এসে বসেছিল, 2 গ্লাস টেবিলে, একটা তার, একটা তমালের জন্য। তমাল এলো, হাতে একটা ফাইল, পরনে সাধারণ পোশাক, চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি যেটা অর্ণবকে প্রথম দেখাতেই অস্বস্তিতে ফেলেছিল। অর্ণব উঠে হাত বাড়াল। তমালবাবু, বসুন, কি খাবেন? ধন্যবাদ স্যার, আমি সরাসরি কথায় আসতে চাই। অর্ণব একটু হাসল, বসল। বলুন। তমাল ফাইল থেকে কিছু কাগজ বের করল, টেবিলে রাখল। নীলনগরের উত্তর প্রান্তে স্বাস্থ্য খাতে গত 7 বছরে বরাদ্দ প্রকৃতপক্ষে কমেছে 43%, কিন্তু সরকারি রিপোর্টে দেখাচ্ছে 9%। এই রিপোর্টগুলোতে আপনার স্বাক্ষর আছে। নীরবতা। মোমবাতির শিখা একটু কাঁপল। অর্ণব গ্লাসে চুমুক দিল, তারপর তমালের দিকে তাকাল, সরাসরি, শান্তভাবে। তমালবাবু, আপনি কতদিন ধরে সাংবাদিকতা করছেন? 3 বছর। নীলনগরে কতদিন? 3 মাস। অর্ণব একটু সামনে ঝুঁকল। আমি এই শহরে আছি 13 বছর। আমি জানি এই শহরের প্রতিটা রাস্তা কিভাবে তৈরি হয়েছে, প্রতিটা সিদ্ধান্তের পেছনে কি কি চাপ ছিল। স্যার, সংখ্যাগুলো মিথ্যে নয়। অর্ণবের কণ্ঠ শান্ত কিন্তু স্পষ্ট। কিন্তু সেগুলো পুরো সত্যও নয়। পার্থক্যটা জানেন? তমাল চুপ থাকল। সেই বছর উত্তর প্রান্তে বর্ষায় বন্যা হয়েছিল। মাধবপুর লেনে হাঁটু পর্যন্ত জল। মানুষ বাড়ি ছেড়ে বেরোতে পারছে না। জল নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সেটা ঠিক করতে জরুরি বরাদ্দ দরকার ছিল। কোথা থেকে দেবেন? অন্য খাত থেকে সরাতে হয়। স্বাস্থ্য খাত থেকে কিছুটা সরানো হয়েছিল, কিন্তু স্বাস্থ্যকেন্দ্র এখনও বন্ধ। আমি জানি। এবার অর্ণবের কণ্ঠে একটু ক্লান্তি। আমি নিজে সেই এলাকায় বড় হয়েছি, আমার বাবা সেই এলাকার মানুষ। আমি চাইনি এটা হোক, কিন্তু সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে গেলে সব সিদ্ধান্ত নিজের মতো নেওয়া যায় না। তমাল কিছুক্ষণ চুপ থাকল, তারপর ফাইলের আরেকটা পাতা বের করল। স্যার, জল নিষ্কাশন প্রকল্পের ঠিকাদার রাহুল চক্রবর্তী, তিনি আপনার শ্যালক। এবার সত্যি একটু থামল অর্ণব। একটা মুহূর্ত, মাত্র একটা মুহূর্ত, তারপর আবার সেই শান্ত কণ্ঠ। রাহুলের কোম্পানি টেন্ডারে সবচেয়ে কম মূল্যে সবচেয়ে ভালো প্রস্তাব দিয়েছিল, প্রক্রিয়া সঠিক ছিল, কিন্তু মূল্যায়নের মানদণ্ড। তমালবাবু, অর্ণব এবার সোজা হয়ে বসল।
আপনি যদি এই স্টোরি করেন কি হবে? আমার নাম কাগজে মেরোবে, কিছুদিন হইচই হবে, তারপর সিস্টেম বদলাবে না, উত্তর প্রান্তের স্বাস্থ্যকেন্দ্র খুলবে না, বরং আমার জায়গায় আসবে এমন মানুষ যে এই শহরে নতুন, এই মানুষগুলোকে চেনে না এবং কাগজে শুধু সংখ্যা দেখে। তমাল কিছু বলল না। আমি ভুল করেছি, হয়তো কিছু সিদ্ধান্ত অন্যভাবে নেওয়া যেত, কিন্তু আমি কি খারাপ? আমি কি শুধু নিজের জন্য করেছি? এই শহরের রাস্তা, এই শহরের স্কুল, এই শহরের পার্ক, এগুলো কিভাবে হয়েছে সেটা একটু দেখুন। অর্ণব উঠে দাঁড়ালো। আপনি সিদ্ধান্ত নিন, আমি আপনাকে সম্মান করি এবং বিশ্বাস করি আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে গেল অর্ণব। তমাল বসে রইল, মোমবাতির আলোয় ফাইলের পাতাগুলোর দিকে তাকিয়ে থাকল। সেই রাতে তমাল বাড়ি ফিরল, ফাইলটা টেবিলে রাখল, চেয়ারে বসল অনেকক্ষণ। মাথায় অর্ণবের কথাগুলো ঘুরছে। সে কি মিথ্যে বলেছে? না, জল নিষ্কাশনের কথা সত্যি, বন্যার কথা সত্যি, কিন্তু রাহুলের কোম্পানির কথা? তমাল ফাইল খুলল, আবার পড়ল, এবার আরও গভীরে। মূল্যায়নের মানদণ্ড দেখল এবং বুঝল মানদণ্ডগুলো এমনভাবে তৈরি যে রাহুলের কোম্পানি ছাড়া কেউ এই নম্বর পেতে পারে না। এটা দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত। কিন্তু প্রমাণ করা কঠিন। এবং অর্ণবের যুক্তি, সেটাও সম্পূর্ণ ভুল নয়। তমাল জানালার দিকে তাকালো, বাইরে নীলনগর ঘুমিয়ে আছে, নিরীহ। সে ফোন তুলল, সম্পাদককে কল করল। স্যার, নীলনগরের বাজেট স্টোরিটা আমি ড্রপ করতে চাই, তথ্য যথেষ্ট শক্ত না। ফোন রাখল, তারপর একটা খালি কাগজ নিল এবং লিখল, আমি স্টোরি ড্রপ করেছি, কিন্তু আমি জানি এবং একদিন সময় আসবে যখন সত্যিটা বলা যাবে। তমাল চিঠিটা ভাঁজ করল, খামে পুরল, ঠিকানা লিখল, অর্ণব সেন। সেই একই রাতে অর্ণব বাড়ি ফিরেছিল। সুমনা ঘুমিয়ে পড়েছিল। অর্ণব বাথরুমে গেল, মুখ ধুল, তারপর আয়নার সামনে দাঁড়ালো। রোজ দাঁড়ায়, কিন্তু আজ একটু বেশিক্ষণ। আয়নায় একটা মুখ, চুলে কিছুটা পাক ধরেছে, চোখের নিচে সামান্য ছায়া, কিন্তু চেহারা শান্ত, আত্মবিশ্বাসী। এই মুখটা কি সেই ছেলের মুখ যে ছাদে দাঁড়িয়ে দক্ষিণের আলো দেখত, যে বাবার চোখের জল দেখে শপথ করেছিল? অর্ণব একটা উত্তর খুঁজল, পেল না। লাইট নিভিয়ে বেডরুমে গেল, শুয়ে থাকল, ঘুম এলো না। পরের দিন সকালে অফিসে গিয়ে টেবিলে একটা খাম পেল অর্ণব, হাতে লেখা ঠিকানা। তমালের হাতের লেখা চেনা যায়। খুলল, পড়ল, আমি স্টোরি ড্রপ করেছি, কিন্তু আমি জানি এবং একদিন সময় আসবে যখন সত্যিটা বলা যাবে। তমাল। অর্ণব চিঠিটা ভাঁজ করল, ড্রয়ার খুলল, রাখল, ড্রয়ার বন্ধ করল, কম্পিউটার চালু করল। আজকের মিটিংয়ের এজেন্ডা, নতুন বাজেট প্রস্তাব, নতুন প্রকল্প, নতুন সংখ্যা। জীবন চলছে, কিন্তু সেই ড্রয়ারে চিঠিটা আছে এবং অর্ণব জানে তমাল সত্যি বলেছে, সময় আসবে। প্রশ্ন শুধু সেই সময় আসার আগে অর্ণব কত দূর যাবে এবং সেই সময় আসার পর সে কোথায় থাকবে। 1 বছর কেটে গেল। তমাল নীলনগরে আছে, সাংবাদিকতা করছে, ছোট ছোট খবর লিখছে। অর্ণবের বিষয়ে আর কিছু লেখেনি, কিন্তু সে তথ্য জোগাড় করছে, চুপি চুপি, ধীরে ধীরে। অর্ণব জানে, কারণ অর্ণব সব সময় জানে। একদিন অফিসের বারান্দায় দাঁড়িয়ে শহরটা দেখছিল অর্ণব। বিকেলের আলো পড়েছে, দক্ষিণের বাড়িগুলো সোনালি হয়ে উঠেছে। পাশে এসে দাঁড়ালো তার সহকারী রঞ্জয়। স্যার, তমাল রায় আবার পুরনো ফাইল তুলেছে বলে শুনলাম। অর্ণব একটু থামল, তারপর বলল, জানি। কিছু করবেন? অর্ণব বাইরে তাকিয়ে থাকল, দীর্ঘ একটা মুহূর্ত। না। রঞ্জয় একটু অবাক। না? না, তমাল যা করছে করুক। কিন্তু স্যার। রঞ্জয়। অর্ণব ঘুরল, চোখে একটা অদ্ভুত শান্তি। প্রতিটা হিসাব একদিন মেলে। এটা অর্থনীতির নিয়ম না, জীবনের নিয়ম। রঞ্জয় কিছু বুঝল না, কিন্তু আর কিছু জিজ্ঞেস করল না। সেই সপ্তাহে অর্ণব মাধবপুর লেনে গেল। বাবা এখনো সেই একতলা বাড়িতে, উঠোনে তুলসী গাছ। মা নেই অনেকদিন হলো, বাবা একা থাকেন। সুধীর সেন বয়স্ক হয়েছেন, চুল পুরো সাদা, কিন্তু চোখ এখনো স্পষ্ট। ছেলেকে দেখে উঠে দাঁড়ালেন। অর্ণব, এসেছিস, বস। দুজনে উঠোনে বসল। সুধীর চা বানাতে গেলেন। অর্ণব উঠোনে বসে চারদিক দেখল। গলির শব্দ, প্রতিবেশীদের কথাবার্তা, ছেলে মেয়েদের দৌড়াদৌড়ি, এই পরিচিত শব্দগুলো। সুধীর চা নিয়ে এলেন, বসলেন। কি হয়েছে? মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা আছে। অর্ণব চায়ে চুমুক দিল, তারপর বলল, বাবা, তুমি কি কখনো ভুল সিদ্ধান্ত নিয়েছ? সুধীর একটু হাসলেন। প্রতিদিন নিয়েছি বাবা, এবং পরের দিন উঠে আবার চেষ্টা করেছি। অর্ণব চুপ থাকল। তুই কি কোনো ঝামেলায় পড়েছিস? না। একটু থামল, হয়তো। সুধীর ছেলের দিকে তাকালেন। অর্ণব, আমি তোকে একটা কথা বলি, তুই যা অর্জন করেছিস সেটা নিয়ে আমার গর্ব আছে, কিন্তু সেটা নিয়ে তোর মনে যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নটাকে সম্মান কর। ওটাই তোর সবচেয়ে ভালো অংশ।
অর্ণব বাবার দিকে তাকালো। এই বৃদ্ধ মানুষ সারা জীবন একই টাই পরে গেছেন, একই ক্লান্তি নিয়ে ফিরেছেন, কিন্তু তার চোখে কখনো সেই অস্বস্তি নেই যেটা অর্ণব নিজের চোখে দেখে। কেন নেই? কারণ সুধীর সেন কখনো নিজেকে প্রশ্ন করেননি আমি ভালো নাকি খারাপ। তিনি শুধু চেষ্টা করে গেছেন। অর্ণব উঠে দাঁড়ালো। আসি বাবা। চলে যাচ্ছিস? খেয়ে যা, পরে আসব। গলি থেকে বেরিয়ে গাড়িতে উঠল অর্ণব। বসে রইল কিছুক্ষণ, তারপর ড্রাইভারকে বলল চলো। পরের সোমবারে অফিসে এসে অর্ণব একটা কাজ করল যেটা কেউ আশা করেনি। সে একটা রিপোর্ট তৈরি করল, উত্তর প্রান্তের স্বাস্থ্যকেন্দ্র পুনরায় চালু করার প্রস্তাব, বাজেট বরাদ্দ সহ। রঞ্জয় অবাক। স্যার, এই বরাদ্দ কোথা থেকে আসবে? পশ্চিম প্রান্তের নতুন পার্ক প্রকল্প স্থগিত করতে হবে। কিন্তু সেটা তো মেয়রের প্রিয় প্রকল্প। আমি জানি মেয়র রাগ করবেন। হ্যাঁ। রঞ্জয় চুপ করে থাকল। অর্ণব রিপোর্ট সই করল, পাঠিয়ে দিল। সেদিন বিকেলে মেয়রের অফিস থেকে ফোন এলো। অর্ণব সাহেব, এটা কি হয়েছে? পার্ক প্রকল্প স্থগিত। এটা আপনার একার সিদ্ধান্ত? জি স্যার, প্রয়োজনীয় বলে মনে হয়েছে। আমার সাথে আলোচনা না করে? দেরি হয়ে যাচ্ছিল স্যার, উত্তর প্রান্তের মানুষ অনেকদিন ধরে। আপনি কি জানেন এই সিদ্ধান্তের কি পরিণতি হতে পারে? অর্ণব একটু থামল। জানি স্যার। ফোন কেটে গেল। অর্ণব জানালার দিকে তাকালো। শহর, আলো, জীবন। সে একটা কাজ করেছে, সঠিক কাজ, কিন্তু এই কাজ তার অনেক কিছু খরচ করতে পারে। পদ, সম্পর্ক, ক্ষমতা। এবং সে জানে এই একটা ভালো সিদ্ধান্ত তার আগের সব ভুল মুছে দেয় না। তমালের কাছে এখনো সেই তথ্য আছে, সময় এলে বেরোবে, অর্ণব জানে। কিন্তু অন্তত আজ রাতে আয়নার সামনে দাঁড়িয়ে এসে নিজেকে একটু বেশি চিনতে পারবে। অর্ণব সেন আজও নীলনগরে আছে। প্রধান উপদেষ্টার পদ এখনো আছে, কিন্তু মেয়রের সাথে দূরত্ব বেড়েছে, কিছু ক্ষমতা কমেছে। উত্তর প্রান্তে স্বাস্থ্যকেন্দ্র খুলেছে। তমাল রায় এখনো তথ্য জোগাড় করছে, একদিন লিখবে। অর্ণব জানে রাহুলের কোম্পানির বিষয়টা বেরোবে। তখন কি হবে অর্ণব জানে না, কিন্তু প্রতিদিন রাতে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে সে একটু বেশি করে নিজেকে চেনে। সে ভালো মানুষ, সে মিথ্যে বলেছে, সত্যি লুকিয়েছে, পরিবারের সুবিধার জন্য সিস্টেম ব্যবহার করেছে। সে খারাপ মানুষ, সে শহরের রাস্তা তৈরি করেছে, স্কুল বানিয়েছে, এবং শেষমেশ যখন বেছে নেওয়ার সময় এসেছে সে সঠিকটা বেছেছে। একবার, হয়তো দেরিতে, হয়তো অনেক কম, কিন্তু একবার। হয়তো ভালো আর খারাপের মাঝখানে একটা বিশাল ধূসর জায়গা আছে, এবং সেই ধূসর জায়গায় অর্ণব সেনের মতো লক্ষ মানুষ বাস করে। প্রতিদিন, প্রতিটা সিদ্ধান্তে। নীলনগরের হিসাব সবসময় মেলে। শুধু প্রশ্ন হলো, সেই হিসাব মেলানোর সময় আয়নায় যে মুখ দেখা যায় সেটাকে কি তুমি চিনতে পারবে? এবং চিনতে পারলে সেই মুখটাকে কি তুমি পছন্দ করবে?